গৌড় আমার জন্মভূমি, গৌড় আমার আবাসভূমি। অধুনা গৌড়ের পরিচিতি চাঁপাইনবাবগঞ্জ নামে। গৌড়ের তথা চাঁপাইনবাবগঞ্জের টাকাতেই অথবা অর্থাৎ তার ধনসম্পদেই যে আধুনিক মহাসমারোহময় উৎপাদন ও ভোগ ব্যবস্থা পুঁজিবাদ গড়ে উঠেছে, সে কথাটি আমি আমার চাঁপাইনবাবগঞ্জবাসী এবং সভ্য দুনিয়ার সকল প্রগতিকামী মানুষকে পুনর্বার জানাতে চাই। এ কারণে নয় যে আমি হারিয়ে যাওয়া গৌরবের গর্ব প্রচার করতে চাই, আবার এ কারণেও নয় যে এর মাধ্যমে আমি কোনো স্বার্থ সিদ্ধি করতে চাই, আবার এ কারণেও নয় যে সেই হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে চায়। তা একেবারেই অসম্ভব, আর আমি তা ফিরিয়ে আনতে চাইও না, কেউই চায় না। এক টুকরো উদাহরণের সাহায্যে বিষয়টি আরো পরিষ্কার করা সম্ভব। এই গতিমান যুগ ছেড়ে কে আর গতিহীন যুগে ফিরতে চাইবে? এই বিমান, মোটর গাড়ি, রেল ও আরো হাজারো রকমের যানবাহন ছেড়ে কে আর গরুর গাড়ি, মোষের গাড়ি, নৌকা, ঘোড়া, হাতির যুগে ফিরে যেতে চায়? কে আর বছরে ৩-৪টি ফসল ছেড়ে সারা বছরে একটি মাত্র ফসল তোলার যুগে ফিরে যেতে চাইবে? এক জমিতে ১০০ মণ ধানের জায়গায় ৩-৪-৫ মণ ধানের যুগে ফিরতে চাইবে? শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, মূর্খ, আর এ যুগে কেই বা শিক্ষিত আর কেই বা অশিক্ষিত, কেই বা মূর্খ আর কেই বা জ্ঞানী। চলমান পুঁজিবাদ সকলকেই শিক্ষিত বানিয়েছে, সকলকেই অশিক্ষিত বানিয়েছে, সকল মানুষকে মূর্খ বানিয়েছে, সকলকেই সমান জ্ঞানী বানিয়েছে। এতখানি বলার পরে এটা খুবই বোঝার দিতে খুবই সহজ হয়ে এসেছে যে আমরা সামন্ত যুগে আর ফিরে যেতে চাই না। সামন্ত ব্যবস্থার যে উৎপাদন ব্যবস্থা, উৎপাদন প্রণালী এবং ভোগ ব্যবস্থা, ভোগ প্রণালী, সেগুলো আমরা অনেক আগেই ফেলে এসেছি, সেখানে আর ফিরে যেতে চাই না। এই আধুনিক পুঁজিবাদ, অঢেল উৎপাদন সক্ষম পুঁজিবাদ মানুষকে সকলকে মুক্তি দিতে পারেনি। তবু আজ পুঁজিবাদ যেভাবে সকল মানুষের, অসংখ্য মানুষের কর্মের সংস্থান করেছে, অসংখ্য মানুষের ভোগের প্রসার ঘটিয়েছে, সেখান থেকে সামন্ত যুগে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই আমাকে প্রশ্ন করবেন বা তাদের মনে প্রশ্ন জাগবে যে তাহলে এত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, এত গুরুত্বপূর্ণ একটি
বিষয় উত্থাপনের প্রয়োজন কি? কোনো উদ্দেশ্য যদি না থাকে, কোনো লক্ষ্য যদি না থাকে, এখানে আমি বিনীতভাবে বলতে চাই আসলে আমার একটি লক্ষ্য আছে, উদ্দেশ্যও আছে। তবে তার আগে সত্যি সত্যি গৌড়ের টাকাতে চাঁপাইনবাবগঞ্জের অর্থ সম্পদে আধুনিক পুঁজিবাদী ব্যবস্থা, বিশ্ব পুঁজিবাদ গড়ে উঠেছে বা গড়ে উঠেছে কি না, সেটি আগে যাচাই করে নেওয়া দরকার। আমি সে কথাটি আগে বলতে চাই। ইতিহাস বলে রাজা শশাঙ্ক গৌড় প্রতিষ্ঠা করেছিলেন, গৌড় রাজ্য গড়ে তুলেছিলেন। লোক পরম্পরা তাই প্রতিষ্ঠিত হয়েছে। মহান ঐতিহাসিকরাও এই আধুনিক যুগেও তাই বলেছেন। সবই ঠিক আছে বলেই মনে হয়, তবু সবই ঠিক নেই। রাজা শশাঙ্ক গৌড় রাজ্য গড়ে তোলার আগেও গৌড় ছিল। একে বাসযোগ্য করে তোলে গৌড়ের সাধারণ মানুষ, শ্রমমুখী মানুষ, শ্রমে অকাতর মানুষ। গৌড় একটি ভূখণ্ড, তা গড়ে উঠেছিল সেখানে শশাঙ্কের রাজ্য গড়ে তোলার আগেই। সেখানে একটা উৎপাদন ব্যবস্থা গড়ে উঠেছিল। তখন সেখানে একটা শাসন ব্যবস্থা প্রয়োজনীয় হয়ে ওঠে। তখন রাজা শশাঙ্ক সেখানে রাষ্ট্রশক্তি প্রয়োগ করেন, শাসন ব্যবস্থা গড়ে তোলেন। রাজা শশাঙ্কের পর এই ধারাটি অব্যাহত থাকে, বহমান থাকে। এ ধারাতেই শাসন ব্যবস্থা গড়ে তোলে পালেরা, পাল রাজবংশ। এখানে একটি খুবই গৌড়ের, বাংলার এবং সেভাবে দেখতে গেলে সারা পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা আছে, ইতিহাস আছে। সেটুকু আমি বক্তব্যান্তরে বিস্তৃত আলোচনা করব। এখানে শুধু এটুকু বলা যেতে পারে যে পাল রাজবংশ কে প্রতিষ্ঠিত করেছিল এখানকার জনগণ। যা হোক, পালেদের শাসন স্থায়ী হয়েছিল গৌড়ে 400 বছর, প্রায় 400 বছর। গৌড় সাম্রাজ্যের মর্যাদাতেও অভিষিক্ত হয়েছিল। অবশ্য রাজা শশাঙ্কের আমলেও গৌড় সাম্রাজ্য গড়ে উঠেছিল কিছুকালের জন্য। পাল ঐতিহাসিকরা এই পাল বাংলার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলে বিবেচনা করেন। কারণ পালেদের আমলেই এই 400 বছরে বাঙালিত্বের জাগরণ ঘটে। বাঙালি আচার রীতি, বাংলা ভাষার জন্ম এবং বিকাশ সাধিত হয়। পাল রাজবংশের বা পাল শাসন ব্যবস্থার ক্ষয়িষ্ণুকালে এখানে সেন সাম্রাজ্যের বিস্তার ঘটে, সেন রাজাদের আবির্ভাব ঘটে গৌড়ে। সেনদের হটিয়ে দিয়ে সেন রাজবংশের রাজা, প্রতাপশালী রাজা লক্ষণ সেনকে হটিয়ে দিয়ে ভাগ্যান্বেষী এক মুসলমান সেনানায়ক বখতিয়ার খলজি, যিনি জাতিতে ছিলেন তুর্কি বীর বখতিয়ার খিলজি নামেই তিনি ইতিহাসে সমধিক পরিচিত, তিনি গৌড় রাজ্যে মুসলমান শাসনের প্রবর্তন করেন।
এখানে আমি একটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে উল্লেখ করতে চাই যে সমসাময়িক ইতিহাসকাররা বলছেন যে বখতিয়ার লক্ষণ সেনকে বিতাড়িত করেছিলেন নওদা থেকে, এবং সেই নওদা এখনো রহনপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার একটি পৌরসভা, একটি উপজেলা সদর রহনপুরে এখনো অস্তিত্বমান, তার অস্তিত্ব আছে। এই নিয়ে আমি আজকে আর বেশি তথ্যের সমাবেশ ঘটাতে চাই না। এগুলো নিশ্চয় অনুসন্ধিৎস শ্রোতারা ইতিহাস ঘেঁটে দেখে নেবেন, অথবা আমি এই বিষয়ে আরো বিস্তৃত আলোচনা করে দেব অন্য সময়। গৌড়ে বা বাংলায় মুসলমান শাসন স্থায়ী হয়েছিল প্রায় 600 বছর। এই 600 বছরের মধ্যে এক নাগাড়ে মানে সেইভাবে বলতে পারা যায় যে একই জাতিগত পরিচিতি নিয়ে মুসলমানরা শাসন করেনি। প্রথম 200 বছর তুর্কিরা শাসন করেছে, পরের 200 বছর পাঠানরা শাসন করেছে, শেষের 200 বছর মোগলদের শাসনাধীনে ছিল বাংলা বা গৌড়। মোগলদের শেষের দিকের শাসন কাঠামো বা সম্রাটদেরও বলা যেতে পারে, মোগল সম্রাটদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলায় এক স্বাধীন, এর আগেও কিন্তু স্বাধীন রাজত্বের সূচনা, স্বাধীন রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল বাংলায়, বিশেষ করে পাঠানদের আমলে যে স্বাধীন সালতানাত 200 বছর চলেছিল। কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয়, মূল আজকের যে আমাদের উপস্থাপ্য বিষয়, সেই বিষয়টি আমরা খুব গুরুত্বপূর্ণভাবে নিয়ে আসতে চাই না, বিস্তারিতভাবে তো নয়। মূল বিষয়টি হলো যে মোগল সম্রাটদের শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলায়, মানে তখন অলরেডি গৌড় রাজ্যটি, বা অন্যভাবে বলা যেতে পারে বাংলায় যে সমতট বা হরিকেল রাজ্য গড়ে উঠেছিল, সেগুলো পরিচিতি মুছে গিয়ে বঙ্গ নামে, এবং গৌড়ের শাসকরা তখনই তাদের দলিল দস্তাবেজে কিন্তু বঙ্গশাহী বা বঙ্গের সুলতান রূপে বিবরণ দেওয়া হচ্ছে তাদেরকে দলিল দস্তাবেজে। কিন্তু সাহিত্য দলিল দস্তাবেজে তাদেরকে বাংলার শাহানশাহ রূপে বর্ণনা করা হলেও বাংলা ভাষায় রচিত সাহিত্য বা ইতিহাসে তখন কিন্তু তাদেরকে গৌড়ের সম্রাট হিসেবেই বর্ণনা করা হতো। যাই হোক, সেটা বড় কথা নয়। এখান থেকে আমরা যেখান থেকে শুরু করব, যে মোগল সম্রাটদের শাসন ব্যবস্থার দুর্বলতার সুযোগে গৌড়ে বাংলায় এক ধরনের স্বাধীন শাসন ব্যবস্থার উদ্ভব ঘটে, যাকে সাধারণভাবে এখানে মোগলদের শাসনকর্তাদের উপাধি ছিল সুবাদার বা সুবেদার, কিন্তু এই স্বাধীন
সুবাদারদের উপাধি তারা গ্রহণ করেন নবাব নামে। এইখান থেকে আমাদের মূল বক্তব্য আমরা শুরু আমাদের করতে হবে বা করতে চাই। গৌড়ে ইউরোপীয় বণিকরা আগে থেকেই আসতে শুরু করেছিল। তারা বাণিজ্য ব্যাপদেশেই তারা গৌড়ে এসেছিল। গৌড়ে আমরা এই কথা জানি, এগুলো জলবত্তরলং বাঙালিদের কাছে, যে পর্তুগিজরা প্রথম, তারপর ওলন্দাজরা, তারপর দিনেমাররা মানে ডেনমার্কের অধিবাসীরা, তারপর ফ্রান্সের, তারপর ইংরেজরা এসেছিল। কিন্তু ইংরেজরাই বাজিমাত করেছিল। তো ইংরেজরা বা বিদেশি বণিক সম্প্রদায় এদেশে এসেছিল যদিও বাণিজ্য করার জন্যই বলা হয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তারা এসেছিল তাদের পুঁজি সংগ্রহের জন্য, পুঁজি আহরণ করার জন্য। ইংরেজদের বণিক বাণিজ্য কোম্পানির সঙ্গে নবাবদের দ্বন্দ্ব সংঘাত শুরু হয় এইখানে, যে তারা যথেষ্ট পরিমাণে নবাবকে মানত না, যথেষ্ট পরিমাণে নবাবকে সমাদর করত না। কিন্তু লক্ষ্য করা যায় যে এদেশের জনগণ কিন্তু তাদের সাথে বাণিজ্য করতে আগ্রহী ছিল, যার ফলে এই দ্বন্দ্ব সংঘাতের পরিণতি আমরা লক্ষ্য করি যে এদেশের জনগণের মত অনুসারে নবাব একটা যুদ্ধ হয়, যুদ্ধে হেরে যায়। এটাকে ইতিহাস এভাবেও আগে বর্ণনা করত বা এখনো করে, যে ছলে বলে কলে কৌশলে ইংরেজরা বা ব্রিটিশ বেনিয়া কোম্পানি এই গৌড়ের শাসন ক্ষমতা নবাবদের কাছ থেকে ছিনিয়ে নেয়, দিয়ে তারা যে শোষণ লুণ্ঠন, তারা শাসন ক্ষমতা হাতে পেয়ে এমন শোষণ লুণ্ঠন চালায় যে ইংরেজরা প্রচুর পরিমাণে লাভবান হয়। ইংরেজরা যা করতে চেয়েছিল, যে পুঁজি আহরণ করতে চেয়েছিল, তার থেকেও ইংরেজরা বেশি পেয়েছিল। এখানে আমি আরেকটু এই ইতিহাসটুকু একটু বিস্তৃতভাবে একটু বলতে চাই, যে প্রকৃতপক্ষে ইংরেজরা শুধুমাত্র যে গৌড় থেকে, আমাদের বাংলা থেকেই, আমাদের ভারতবর্ষ থেকেই পুঁজি আহরণ করেছিল শোষণ লুণ্ঠনের মাধ্যমে, তা নয়। এদেশ দখল করে তারা তো দেওয়ানি লাভ করেই ছিল, খাজনা আদায় করত, এবং যাক সেগুলো আমরা হয়তো অন্য সময় আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। এখানে যে কথাটি বলি, যে অন্যান্য ইউরোপীয় যে শক্তিসমূহ বিভিন্ন দেশে গিয়ে সম্পদ আহরণের চেষ্টা করে, পুঁজি আহরণের চেষ্টা করে, সেই সমস্ত শক্তিগুলো যেমন স্পেন, পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ড বা হল্যান্ড তখন নাম ছিল, বা ডেনমার্ক, দিনেমাররা, তারা যে সমস্ত দেশগুলোতে তারা গিয়ে ঘাঁটি গেড়ে বসেছিল, সেই সমস্ত দেশগুলোকে বলা হয় উপনিবেশ, এবং যারা দখল করেছিল তারাকে বলা হয় ঔপনিবেশিক শক্তি। এই ঔপনিবেশিক শক্তি সর্বত্রই সারা পৃথিবীকে তারা শোষণ লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত করে। ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিসমূহ সারা পৃথিবীকেই শোষণ লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত করে, কিন্তু
সবচেয়ে শোষণ লুণ্ঠন ইংরেজরা করতে পেরেছিল, অন্যদের থেকে তারাই বেশি লাভবান হয়েছিল, তারাই বাজিমাত করেছিল, এটা আমি আগেও বলেছি। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে ইংরেজরা নয়, অন্যান্য ঔপনিবেশ শক্তিও তো ইংরেজরা এদেশ থেকে পুঁজি আহরণ করে নিয়ে গিয়ে তাদের দেশে শিল্প কলকারখানা গড়ে তোলে। অর্থাৎ পুঁজিবাদের প্রাথমিক যে ভিত্তি তারা গড়ে তুলেছিল এই গৌড়ের টাকাতে, এই বাংলার টাকাতে, এই আমার চাঁপাইনবাবগঞ্জের টাকাতে। এই কথাটি আমি বিশেষভাবে আমার চাঁপাইনবাবগঞ্জবাসীকে এবং সারা পৃথিবীর প্রগতিকামী মানুষকে আমি সে কথা জানাতে চাই। তারা লন্ডনের উপকণ্ঠে ডান্ডি, ম্যানচেস্টার নামে দুটি শিল্প এলাকা বা শিল্পনগরী গড়ে তোলে, যেখানে এখানকার পাট নিয়ে গিয়ে, এখানকার কার্পাস নিয়ে গিয়ে, তুলা নিয়ে গিয়ে, এখানকার পুঁজি নিয়ে, এখানকার টাকা নিয়ে গিয়ে, এখানকার লোহা নিয়ে গিয়ে ওখানে তারা শিল্প কলকারখানা গড়ে তুলেছিল। আর সবচেয়ে আরও একটি সুবিধা ইংরেজরা পেয়েছিল, ব্রিটিশরা পেয়েছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদ পেয়েছিল, সেটি হলো এই যে তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য এক বিশাল বাজার পেয়েছিল ভারতবর্ষ, বাংলা। এবং সবচেয়ে সমৃদ্ধ, তখনকার যুগে সবচেয়ে সমৃদ্ধ দেশ, উৎপাদনের দিক থেকে, সম্পদের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ দেশ এই ভারতবর্ষকে তারা পেয়েছিল বাজার হিসেবে। যার ফলে তাদের পুঁজিবাদ, তাদের পুঁজি ফুলে ফেপে ওঠে, দ্রুতই ফুলে ফেপে ওঠে। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে তারা আমেরিকাতেও তাদের পুঁজি পাচার করেছে, যে সেখানেও শিল্প কলকারখানা গড়ে তুলেছে। ফিলাডেলফিয়া, শিকাগো, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি, তারপরে নিউ ইয়র্কে তারা এত শিল্প কলকারখানা গড়ে তোলে, পুঁজির প্রসার তাদের এত ঘটতে থাকে যে এরপরে লক্ষ্য করা যায় যে ইংরেজরা, ইউরোপীয়রা, অন্যান্য ইউরোপীয় লোকজনও এখানে আরও একটু বিষয়গুলো বুঝতে হবে যে এখন আমরা যে ইউরোপ দেখছি তখন কিন্তু এই রকমের ইউরোপের স্ট্রাকচার ছিল না। তো যাই হোক, ইউরোপের বিশেষ করে ইংরেজরা এই আমেরিকাতে পাড়ি জমায়, আমেরিকাতে অভিবাসিত হতে থাকে, অভিবাসন তারা ঘটে। তার একটি প্রধান প্রমাণ হলো যে ব্রিটেনের মাতৃভাষা হলো ইংরেজি, আমেরিকার মাতৃভাষা, রাষ্ট্রভাষা ইংরেজি। অর্থাৎ আসলে বর্তমান যে আমরা পুঁজিবাদের ধারক বাহক, বিশ্ব পুঁজিবাদের যে মোড়ল যাদেরকে এখনো দেখতে পাচ্ছি, যে আমেরিকা এবং ব্রিটেন, ফ্রান্সও তো তার সাথে আছে, জার্মানিও আছে, কিন্তু তারা সেভাবে ফ্লোরিশ করতে পারেনি, সেটা আমি একটু আগে বলেছি। তো তাদের যে প্রাথমিক পুঁজি সংগ্রহ তারা করেছিল ভারতবর্ষ থেকে, গৌড় থেকে, বাংলা থেকে, এটি এখন কি পরিষ্কার হয়নি? এখন আমি যে কথা বলতে চাইছি যে যারা বুদ্ধিমত্তা সম্পন্ন আমার শ্রোতা তারা প্রশ্ন তুলতেই পারেন যে আপনি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করছেন, বিনা উদ্দেশ্যে হতে পারে না, বিনা লক্ষ্যে। হ্যাঁ, আমার একটা লক্ষ্য আছে। আজকে যদি পুঁজিবাদ গড়ে উঠে থাকে চাঁপাইনবাবগঞ্জের টাকাতে, আজকে যদি পুঁজিবাদ গড়ে উঠে থাকে গৌড়ের টাকাতে, তাহলে অবশ্যই এই চাঁপাইনবাবগঞ্জকে আজকে পুঁজিবাদের কিছু ঋণ পরিশোধ করা দরকার। তার মধ্যে আমি প্রথমেই বলি যে বিশ্ব পুঁজিবাদের একটি প্রান্তিক কেন্দ্র মানে প্রান্তিক কেন্দ্র না, প্রান্তিক কেন্দ্রে অবস্থিত আমাদের বাংলাদেশ। এখানেও পুঁজিবাদী
ধারায় শাসন ব্যবস্থা গড়ে উঠেছে, যেটি তারা বলে গণতন্ত্র। এখানে পার্লামেন্টের মাধ্যমে শাসন পরিচালনা করা হয়, আইন প্রণয়ন করা হয়। আমাদের বর্তমানে মন্ত্রী পরিষদ শাসিত সরকার এই দেশ শাসন করছে। তো প্রতি মন্ত্রিসভায় চাঁপাইনবাবগঞ্জ কি একজন মন্ত্রী দাবি করতে পারে না? আমি দাবি করছি আমার চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে। শুধু তাই নয়, আজকে এখনো চাঁপাইনবাবগঞ্জ একটি উদ্বৃত্ত এলাকা, উদ্বৃত্ত উৎপাদন করতে সক্ষম। তো বিশেষ করে যে উদ্বৃত্ত তার পণ্য, সেটি হলো জনশক্তি, তার জনসংখ্যা। এই উদ্বৃত্ত জনশক্তি খুব সহজেই নবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ তথা গৌড়ের সম্পদেই কাজে লাগানো সম্ভব। পুঁজিবাদ এত কিছু নিয়েছে, আজকে পুঁজিবাদের কিয়দংশ কি আমার গৌড়ে বিনিয়োজিত হতে পারে না? এখানে রাষ্ট্রায়ত্ত খাতে একটি আমের জুস সের কারখানা, বৃহৎ আকারের জুসের কারখানা যদি প্রতিষ্ঠিত হয়, এবং এটি কানসার্ট এলাকায় হওয়া খুবই খুবই সম্ভব, যে আজকে আন্তর্জাতিক ভাবে খ্যাতিসম্পন্ন সেই কানসার্টে একটি বৃহৎ আকারের আমের জুসের কারখানা। এই জুস বিক্রি করে বুলগেরিয়া, রোমানিয়া তারা ধনী হয়ে গিয়েছিল। আজকেও এই সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড শুধু আঙ্গুর থেকে মদ তৈরি করে তারা আজকে পৃথিবীতে নাকি সবচেয়ে উন্নত দেশ, সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে সুখী দেশ। আমি আমার চাঁপাইনবাবগঞ্জে ফজলি আম থেকে শ্রেষ্ঠ মদ হতে পারে এরকম বিশেষজ্ঞদের মত। এখানে একটি আমের জুসের কারখানার পাশাপাশি যদি ফজলি আমের মদের কারখানা করা যায় রাষ্ট্রায়ত্ত খাতে, তাহলে এখানে বিপুল সংখ্যক আমার উদ্বৃত্ত জনশক্তি কাজে লাগতে পারে। আমার এখানে ছিল রেশম, আমার এখানে ছিল লাক্ষা, আমার এখানে ছিল ধান। আজকে ধান কল, একটা বৃহৎ আকারের ধান কল রাষ্ট্রায়ত্ত খাতে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানেও উদ্বৃত্ত জনশক্তি সেখানে কিছু ধারণ করতে পারবে বলে আমার বিশ্বাস, এবং আমার ধারণা যে আমার সাথে আমার চাঁপাইনবাবগঞ্জবাসীও একমত হবেন। রেশমের কারখানা এখনো আছে, রেশম উৎপাদন এখনো হচ্ছে, কিন্তু সেভাবে পরিকল্পিতভাবে হচ্ছে না। আমার রেশম নিয়ে যেভাবে তারা পুঁজিপতি বনে গিয়েছিল, তারা হয়েছিল, অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছিল, সেই রেশম কারখানা এখনো আমাদের ভোলাহাটে এখনো কিন্তু সে রেশম কারখানা নেই, রেশম উৎপাদন হচ্ছে। সেখানে সরকারি সেক্টরে কিছু কাজও আছে, কিন্তু সেখানে খাজনা থেকে বাজনাই বেশি হচ্ছে। তো একটা রেশম বৃহৎ আকারের রেশম কারখানা আমি ভোলাহাটে দাবি করছি। আমরা ধান উৎপাদনে এখনো উদ্বৃত্ত উৎপাদন করছি। সেই ধান কল স্থাপনের দাবি তো আমি আগেই করেছি। এভাবে আমি মনে করি যে পরিকল্পিতভাবে তো সবার আগে আমাদের এখানে এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য প্রতিটি মন্ত্রিসভা বা মন্ত্রিমণ্ডলী দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থার উপরে চাপ সৃষ্টির জন্য আমাদের বা সে ধরনের একটি এর সৃষ্টির জন্য
আমাদের এখানে প্রতিটি মন্ত্রিসভায় একজন বা একাধিক মন্ত্রী অন্তর্ভুক্ত করার আহ্বান জানাই। আমি বর্তমান সরকারকে, পুঁজিবাদকে, আজকে বিশ্ব পুঁজিবাদ তার কেন্দ্র থেকে এত বেশি কিছু দিচ্ছে, তার সবগুলোই হচ্ছে বঙ্গে। না, বঙ্গেও হতে হবে, সে আলোচনা আমি পরে একদিন করব আর কি। কিন্তু আমার গৌড়েও হোক। গৌড় একটি ঐতিহ্যপূর্ণ, যেখান থেকে বাঙালি আচার রীতির জন্ম হয়েছিল, সেই গৌড়কে অবহেলা অনেক করা হয়েছে। এই অবহেলা থেকে একটু তাকে সম্মান দেখানোর জন্য সকলকে, সারা পৃথিবীর প্রগতিকামী মানুষকে আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ, এবং আরও ধন্যবাদ, কত ধন্যবাদ জানানো দরকার আমার সঠিক জানা নেই।